একজন ভিস্তিওয়ালা রাস্তায় কবরস্থানে জল ছেটানো যার পেশা, আজকের এই গতির যুগে বড়ই বেমানান এবং লুপ্তপ্রায়। অথচ ফরিস্তা নেমে আসেন এই মানুষটিরই দুই কাঁধে কোনো এক বিষণ্ণ গভীরিতে। ফরিস্তা তো আসলে সেই মানুষটাই যে জল দেয় পাখ পাখালিকে, পেড় পৌধাকে, কবরের নিচে শুয়ে থাকা মানুষের শরীরকে, মাটিকে। সাধারণ, অতি সাধারণ মানুষের অসাধারণত্বে উত্তরণ ঘটে যায় নিঃশব্দে, সকলের অগোচরে। আর এই নৈঃশব্দেরই দিনলিপি ফুটে ওঠে প্রতিভা সরকারের মায়াবী কলমে। বর্তমান বাংলা সাহিত্য জগতের অন্যতম শ্রেষ্ঠ কলম প্রতিভা সরকারের ফরিস্তা গল্পটি প্রকাশিত হয়েছিল 2020 বইমেলায় গুরুচন্দালী থেকে প্রকাশিত তার ফরিস্তা ও মেয়েরা গল্প সংকলনটিতে। আজ আমাদের গল্পের আসরে সেই বহু চর্চিত ছোট গল্প প্রতিভা সরকারের ফরিস্তা, পাঠে আমি রৌহিল। জামা মসজিদের ভিড়ে ভর্তি চাতাল দেখলে বিশ্বাসই হয় না যে পেছনে গা এলিয়ে পড়ে রয়েছে এত বড় একটা কবরিস্তান। তারই গেটের সামনে এক শীতের ভোরে মেহবুব লাওয়ারিশ বাচ্চাটাকে আবিষ্কার করেছিল। শীতের হাওয়ায় কাঁপতে থাকা বাচ্চাটার পিঠের দুটো হাড় উঁচু হয়েছিল, কারণ উবু হয়ে বসে দুই হাঁটুর মাঝখানে কান্না আর শিকনিতে মাখামাখি মুখখানাকে বাচ্চাটা লুকিয়ে রেখেছিল। বেশি কথা খরচ করেনি ভিস্তিওয়ালা মেহবুব। নিঃসন্তান জীবনে আল্লাহ তালার দান হিসেবেই বাচ্চাটাকে প্রতিপালন করতে শুরু করেছিল। নাম দিয়েছিল মতিউর রহমান। মতিও তাকে আব্বু বলেই ডাকত। এই কবরিস্তানের শান্ত ছায়া ঢাকা মূল রাস্তাটা যখন আরো অন্ধকার হয়ে আসতো, মেহবুব তখন বড় মেহগনি গাছের তলে লাল পাংশু লম্বা পাতা জড়ো করে আগুন ধরাতো। বউ আর কুড়িয়ে পাওয়া ছেলেকে নিয়ে হাত সেঁকত। বাচ্চাটার ছাই ছাই চোখ দেখে তাকে চাঙ্গা করার জন্য গল্প বলতো। শুনলে বেটা, এই যে ভিস্তি দেখছিস, এই ভিস্তিতে করে জল ছেটানো আমার কাজ। পেড় পৌধা, পাখি, খরগোশ, চুহা ছাড়াও এই যে 300 সে জাদা কবর আছে এখানে, তাদের সবাইকে জল দেওয়ার মতো নেকির কাজ আর নেই। কবরের ভেতর শুয়ে আছেন কত আমির, পীর, বীর সিপাহীরা। নিম কা পেড় তাদের মাথার উপর মিঠে হাওয়া দেয়। কাঠবেড়ালি ফুলকা লেজে কবরের ওপর থেকে শুকনো পাতা ঝেড়ে দেয়। আর আমি কি করি? ফজরের নামাজ পড়া হলে আমার ভিস্তিতে জল ভরে এ তল্লাটের কোণে কোণে আর সকলের কবরের উপর রোজ জল ছেটাই। ওপরের লাল ধুলো কুচো পাথর ভেদ করে সেই ঠান্ডা জলের রেশ চলে যায় কবরের শেষ স্তক। বুজুর্গদের পিয়াস বোঝে, তাদের ঘুম ভালো হয়। কত জল ধরে আব্বু তোমার ভিস্তিতে? মতি আগুন আর ধোঁয়া থেকে চোখ তুলে জিজ্ঞাসা করে। কমসে কম 35 লিটার। তোমার পিঠে দর্দ হয় না আব্বু? হয় বেটা, বহুত দর্দ হয় কবি কবি। দিনে 15 বার ভিস্তি ভর্তি করতে হয়। ये काम मुझे अच्छा नहीं लगता बाबू। ऐसा मत बोल बेटा। মুন্নি বেগম শান্ত হাত রাখতো ছেলের পিঠে, খসমকে বলতো, ইসকো হুমায়ুন বাদশাহ কা কাহানি শোনাইয়ে জনাব। সে বহুকাল আগের কথা। আফগানদের বিরুদ্ধে লড়াইয়ে যেতে গিয়ে হিন্দুস্তানের বাদশাহ হুমায়ুন গঙ্গা নদীতে প্রায় ভেসে যাচ্ছিলেন। নিজাম নামে এক ভিস্তিওয়ালা ভাগ্যিস সেটা দেখতে পেয়েছিল। নিজের ছাগলের চামড়ার ভিস্তিটিতে হাওয়া ভরে সে সেটাকে ছুঁড়ে ফেলে নদীর জলে। সোনার বরণ বাদশাহ সেইটাকে আঁকড়ে ধরে তীরে ওঠেন। কৃতজ্ঞ হুমায়ুন নিজামকে একদিনের জন্য আগ্রার রাজ সিংহাসনে বসিয়ে দেন। এক রোজ কা বাদশাহ নিজাম তার এই সিংহাসন আরোহণ স্মরণীয় করে রাখতে নিজের চামড়ার ভিস্তিটিকে ছোট ছোট টুকরো করে কাটে, তার উপরে খোদাই করায় নিজের নাম ও সেই দিনের তারিখ। তারপর টুকরোগুলোকে মুদ্রা হিসেবে ব্যবহার করবার ফরমান জারি করে সেগুলোকে বিলিয়ে দেয় গরিব প্রজাদের মধ্যে। এইভাবে আল্লাহ তালার মর্জি হলে ভিস্তিওয়ালাও শাহেনশাহ হয়। এটা জেনে নিয়ে মতিও এই একই কাজে লেগে যায় আব্বুর এন্তেকালের পর। সেদিন এই একই গল্প সে শোনাচ্ছিল ছোঁড়াটাকে, যার বাড়ি কোন মহল্লায় মতি এখনো জানে না। শুকনো মুখে কেন সে কবরস্থানের আশেপাশে ঘোরাফেরা করে তাও তার অজানা। চাঁদি ফাটা রোদ ছিল সেদিন। মূল গেটের কাছের কবরগুলোতে জল ছেটাচ্ছিল মতি।
ভিস্তির মুখ থেকে সাদা জলের অজস্র ভেঙে যাওয়া ধারা লাল ধুলো ভিজিয়ে দিচ্ছিল। মধ্যে মধ্যে ছোট ছোট গর্ত তৈরি করছিল, যেমন দেখা যায় পূর্ণিমার চাঁদে। মতি একটু দূরে যেতেই তাতে নেমে আসছিল চড়ুই পাখির দল। সাবধানী পায়ে শালিকগুলো এগোচ্ছিল জলাশয়ের দখল নিতে। হঠাৎ মেহগনি গাছের মোটা বেড়ের পেছনের ঝোপে রঙিন কাপড়ের টুকরোর মতো কি একটা নজরে পড়ে গেল মতির। সারা কবরিস্তান জলে ভেজানো ছাড়াও সারাদিন ধরে গোটা তল্লাট সাফসুত্র করে মতি। তার নজর এড়িয়ে হাওয়ায় উড়ে আসা এক টুকরো কাগজও পড়ে থাকে না, তাহলে কাপড় আসবে কোত্থেকে? ভিস্তির ফুটোতে বাঁশি বাজানোর মতো 5 আঙুল নড়ে মতির। অব্যর্থ লক্ষ্যে জলের ধারা ফোয়ারার মতো গিয়ে পড়ে রঙিন কাপড়টুকুর ওপরে। এক পালকা বাস্তা, তারপরেই মতিকে চমকে দিয়ে ঝোপঝাড় ভেঙে উঠে বসে এক শিখ তরুণ। গালে কালো দাড়ি, মাথায় রঙিন পাগড়ি। সদ্য ঘুম ভাঙা চোখের কোণে যেন আটকে আছে পড়ন্ত সূর্যের লাল আভা। প্রাচীন রাজপুত্রদের মতো রূপবান 18-19-এর ছেলেটির টি শার্ট ভিজে গেছে ভিস্তির জলে। ইয়া আল্লাহ বলে লাফ দিয়ে পেছনে সরে মতি, দ্রুত হাতে ভিস্তির মুখ চেপে ধরে। ইয়ে কা সোনে কা জায়গা হ্যায় বেটা। মতির বিস্ময়ে ছেলেটি লজ্জা পায়। পকেট থেকে রুমাল বের করে মুখ গলা মুছতে মুছতে ক্ষমা চায়। মাফ कीजिए अंकल, बहुत टायर्ड था, परेशान भी। अंदर घुसा कैसे? दीवार टपक के। माफ कर देना अंकल। আবার কাঁচুমাচু হয়ে ছেলেটি বলে, পরেশানি এই দুনিয়ায় কার নেই? জ্যাদা সে জ্যাদা ধনী নেক ইনসান মাই সিনেমার স্টারগুলোকে পর্যন্ত একটাই ভূতে খায়, তা হলো পরেশানি। মতি বিয়ে শাদী করেনি, ল্যান্ডা বাচ্চা নেই, কিন্তু চিন্তা ভাবনা কি তার একটুও কম? ফের বকরি ঈদের সময় নতুন ভিস্তির জন্য ছাগলের চামড়া তাকে কিনতেই হবে। এটা পুরনো হয়ে গেছে। সে বরাবরের খরিদ্দার বলে মিন বাজারের আকবর্ত কোনো রেয়াত করবে না। গুনে গুনে ওই 2,500 টাকাই নেবে। কিছু বলাও যাবে না, দরদামও করা যাবে না, কারণ পুরনো ভিস্তির ছেঁদা সেলাই থেকে নতুন ভিস্তির খরিদ্দারি একমাত্র নির্ভরযোগ্য লোক ওই আকবর। এত জল বয়ে কোনো ভিস্তি 4 মাস টেকে না, তাহলে বছরে সাকুল্যে মতির লাগে 10টি হাজার তনখা। অনেক ঘোরাঘুরি, পাকা বিল জমা, বিস্তর হাত কচলানোর পর ওয়াকফ বোর্ড ফেরত দেয় বটে, কিন্তু পকেট থেকে আগে টাকাটা তো দিতে হবে সেই মতিকেই। ইদানিং আরেক পরিশানি হয়েছে মতির এই দলজিৎ সিংকে নিয়ে। ছেলেটির নাম তাই, খুব ভাব এখন মতির সঙ্গে। প্রায়ই আসে এখানে। পেছনের গেট দিয়ে সোজা ঢুকে পড়ে মতির আস্তানায়। আঙ্কেল আঙ্কেল করে পাগল। অবাক হয়ে যায় শক্ত মোটা ভিস্তি দেখে। খুঁটিয়ে জানতে চায় কি করে তৈরি হয়। অগত্যা অমল তাসের হলুদ পাপড়ির ওপর থেবড়ে বসে মতি খবর দেয় কি করে বকরি ঈদের পর সেরা ছাগচর্ম বেছে নিয়ে তাকে ফোটানো হয় বিরাট লোহার কড়াইতে। তার সঙ্গে মেশানো হয় কিকার গাছের বাকল। এই বাকলের সাপ্লাই আসে অনেক দূরের দেশ আফ্রিকার উত্তরি ভাগ থেকে। বারবার ফোটানোর পর কমসে কম 20 দিন ভিজিয়ে রাখা হয় ওই কড়াইতে। কিকার জল থেকে যখন চামড়া তোলা হয় তখন সে আর চামড়া নেই, হয়ে গেছে ঈষৎ হলদে মাখনের মতো নরম। এইবার আচ্ছা করে মোষের চর্বি ঘষা হয় বাইরের দিকটাকে জলনিরোধক করার জন্য। কিকার জলের এত গুণ যে সব দুর্গন্ধ, সব খতরনাক জীবাণু ধ্বংস করে চামড়াটাকে একেবারে ঝাঁ চকচকে করে দেয়। শেষে দক্ষ হাতে ভিস্তিতে সেলাই পড়ে। সেলাইয়ের সুতো মোটা আর সাদা, মোম মাখিয়ে মসৃণ আর স্পষ্ট। দলজিতের চোখ চকচক করে। জল ভরা ভিস্তি তুলে নিয়ে এগোতে যায় মতির স্টাইলে। খানিক জল ফেলে দ্রুত প্যান্ট ভিজিয়ে ফেলে, কাঁধ থেকে স্ট্র্যাপটা আবার তুলে ফেলে বলে, মুঝসে নেই হো পায়েগা। সে তো জানাই ছিল, বড় বাইকের সওয়ার কি আর ভিস্তির ব্যবহার শিখতে পারে? যখন প্রায়ই আসতে লাগলো দলজিৎ, একদিন মতি শুধলো, এই এলাকায় এত আসো কেন বেটা? 2-1 दिन पर परी। काम क्या करते हो? कुछ नहीं, यूं ही बस। স্কুল কা পড়াই খতম हो चुका है, বাপ মা এবার রোপার পাঠিয়ে দিচ্ছে, ওখান থেকেই বাদ বাকি পড়া। ज्यादा दूर तो नहीं है ना, आना जाना चलता रहेगा, ভুলে যেও না আঙ্কেলকে। নিজের বানানো ধোঁয়া ওঠা চায়ের গ্লাস দলজিতের হাতে তুলে দিয়ে মতি হাসে।
কখনো না আঙ্কেল। এই কবরিস্তানের ঠান্ডা বাতাস, শুনশান গাছের ছায়া, তোমার জলের ভিস্তি, আর এই একলা মানুষ তুমি, এক কোণে তোমার এই ঘর খাটিয়া আমাকে খুব টানে। তোমাকে ভুলবো না, কবি নেই। গালে চকচকে মসৃণ দাড়ি, ততোধিক কালো চোখের পাতা, খাড়া নাকের দুপাশে ঝকঝকে চোখ। মতির হঠাৎ দুঃখ হয়, এই দূর দেশে মৃতদের সঙ্গে একলা বসবাস তাকে কি বা দিল। এমন একটা অল্প বয়সী ছেলে তো তারও থাকতে পারত। কিন্তু এই ছেলেটা একদিন পাঁচিল টপকে ঢুকে ক্লান্তিতে ঝোপের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। সে আশা তো তার জন্য ছিল না। এখন যাবার সময় হয়ে এলো, তবুও কি জানা যাবে না কেন সে ঢুকে পড়েছিল সেই দিন? বেশি দিন অপেক্ষা করতে হলো না মতিকে। যেমন আসে দলজিৎ বিকেল 4টে নাগাদ, তেমনই এলো। 8 ঘন্টা 45 মিনিট ধরে বড় গেটের সামনে পায়চারি করে যখন খাটিয়ায় এসে বসলো, মুখ একেবারে লাল টকটকে। চড়া রোদের মধ্যে দিয়ে আসা মতি ভাবল, উঁকি মেরে দেখে নিল বাইকটা যেমন লুকিয়ে রাখে কুয়োর আড়ালে তেমনই রয়েছে। গ্লাসে জল বাড়িয়ে দলজিতের হাতে দিতে গিয়ে মতি দেখে ছেলেটার হাতে একটা ছোট চৌকো কাঠের বাক্স। ইয়ে ক্যা? বলছি আঙ্কেল, কাল আমি রোপার চলে যাচ্ছি, কবে ফিরবো কোনো ঠিক নেই। এই বাক্সটা তুমি আয়েশাকে দিয়ে দেবে। আয়েশা? ও কোন? বলছি, এই কবরিস্তানের পূব কোণে যে মহল্লা, তার দ্বিতীয় গলির 5 নম্বর বাড়িটা আয়েশাদের। ও কর্পোরেশনের স্কুলে ক্লাস 9-এ পড়ে। আমার সঙ্গে আলাপ হয়েছিল যোগ দিবসে পারফর্ম করতে গিয়ে। না না আঙ্কেল, ওভাবে তাকিও না, কোনো রিলেশনশিপ হয়নি আমাদের। শুধু দেখতে ভালো লাগতো বলে তোমার কবরিস্তানের গেটের ফাঁক ফোকর দিয়ে আয়েশাকে দেখতাম। ও এই রাস্তা দিয়েই স্কুল থেকে ফেরে কিনা। পরীক্ষার পর 1 মাস সকালে কম্পিউটার ক্লাস ছাড়া আর কোনো কাজও ছিল না হাতে। নিষ্পাপ হাসে দলজিৎ। ওহ লড়কি সব কুছ জানতি হ্যায় ক্যা? শায়দ জানতি হ্যায়। একদিন দেখেও ছিল দেওয়াল টপকাতে। তারপর থেকেই রোজ ও এই জায়গাটায় বন্ধুদের থেকে পিছিয়ে পড়ে আর ফিরে তাকায় মেইন গেটের দিকে। রব্বা জানে कैसे उसको पता चल गया। কিন্তু ও তো মুসলমানের মেয়ে, আর তুমি শিখ। কুছ ফরক পড়তা है क्या আঙ্কেল? তাছাড়া আমি তো ওকে বিরক্ত করিনি, ভালো লাগে বলে প্রায় দিন এত দূর এসেছি। পড়াই খতম করে আবার আসবো। তুমি কি আমাকে লাফাঙ্গা ভাবছো আঙ্কেল? আরে না না, তেমন কিছু তো বলিনি বাপ, কিন্তু ওর বাড়ির লোক জানতে পেলে দাঙ্গা বেঁধে যাবে তো। মুসলমানি আর শিখ, হায় আল্লাহ। বিষণ্ণ হাসি খেলা করে দলজিতের চোখে মুখে। সেজন্যই তো সাহস করে কোনোদিন সে আয়েশার সামনে গিয়ে দাঁড়াতে পারল না, অনুনয় করে বলতে পারল না, ওয়েট করনা প্লিজ। আর এখন ছটফটে দুবিননি করা রোগা সাদা হাতের মেয়েটাকে মনের মধ্যে নিয়ে সে চলল রোপার। আঙ্কেল, এই বাক্সটা তুমি আয়েশাকে দিও প্লিজ। मैं? হাই বাপ, এক ভিস্তিওয়ালা কো ইতনা হিম্মত! ওটার মধ্যে আছে কি? ফুলকারির কাজ তোলা একটা রুমাল, আমার মরে যাওয়া দাদির হাতে তৈরি, আর একটা গোলাপ, লাল আর সুখা। তা হোক, আয়েশা ঠিকই বুঝবে কোনো এককালে তাজা গন্ধ ভরা ছিল ফুলটা, শুধু আমি সাহস করে দিতে পারিনি। দে দেনা আঙ্কেল প্লিজ। মগর কিউ? অসহায় হাত নাড়ে মতি। দলজিৎ বলে, मैं खुद ही नहीं जानता, कोई गलती हुआ तो माफ कर देना। এই সময় একটা হাওয়া বয়, চারপাশে বড় বড় গাছ মাথা ঝাঁকিয়ে ফিসফিস করে যেন বলতে থাকে, প্লিজ আঙ্কেল প্লিজ। হঠাৎ মতির মনে হয়, এই দুটো অবুঝ প্রাণের পাগলামিতে সে যদি অংশ না নেয়, প্রত্যেক কবর থেকে তার প্রতি ধিক্কার উঠে আসবে। মতিউর নে জো কিয়া वो अच्छा नहीं किया। সেই ফিসফিসানি যেন চারিদিক থেকে ঘিরে ফেলে তাকে। ভালো ফ্যাসাদেই পড়েছে সে। চেনে না শোনে না একটা বাচ্চা মেয়েকে গিয়ে বলবে, বাক্সটা নাও, দলজিৎ দিয়ে গেছে। মেয়েটা যদি উল্টো জিজ্ঞেস করে, কে দলজিৎ, তুমিই বা কে? দলজিৎ কি করে যেন মতির মনের কথা বুঝে ফেলে। ভিস্তি সারাই করা খসখসে হাত দুটো ধরে ফেলে কাকুতি মিনতি করে, আচ্ছা তুমি গেটের ভেতরেই দাঁড়িয়েও বাক্সটা হাতে করে, দেখবে ও স্কুল ছুটির সময় রাস্তার ধুলো ইচ্ছে করে সাদা কেটসে ওড়াতে ওড়াতে আসে, ঠিক যেন একটা পাখি।
বারবার তাকাবে তোমার কবরিস্তানের গেটের দিকে, যেন ও জানে এইখানেই আড়াল থেকে দলজিৎ ওকে দেখে। তুমি তখন বাইরে রাস্তার উপরে লোহার শিকের ফাঁকে বাক্সটা বার করে দিও। দেখো, ও এসে ঠিক তুলে নিয়ে যাবে। আর যদি কেউ দেখে ফেলে, उसकी क्लास फ्रेंड जो साथ साथ रहते हैं। দলজিৎ পাগড়ির ওপর দিয়েই মাথা চুলকায়। এই সম্ভাবনাটা ওর মাথায় আসেনি। তারপর হঠাৎ দাওয়া থেকে বাঁধানো চাতালে লাফ দিয়ে পড়ে চিৎকার করে বলে, পড়ে থাকবে, হয় ও দঙ্গল থেকে পিছু হটবে, তুলে নেবে, না হলে বাক্সটা পড়েই থাকবে। পাগলা কাহিকা। ওর নাম জানে তোমার? হ্যাঁ জরুর, নাম কেন, টেলিফোন নাম্বারও আছে ওর কাছে। যোগ দিবসেই লেনা দেনা হয়েছিল। ওকে তো ফোন করেই বলেছি এই কবরিস্তানে আমার চাচাজি থাকেন, যাবার সময় দাদির বাক্সটা ওর কাছেই রেখে যাব। চাচাজি? গর্বে গরিব ভিস্তিওয়ালার বুক ফুলে ওঠে। তার মনে পড়ে যায় আব্বুর বলা আরেক গল্প, ১,৫০০ বছর আগে কারবালার যুদ্ধের গল্প। হুসেইন ছিলেন নবীজির নাতি। তাঁর বাহিনীর তৃষ্ণা মেটানোর দায়িত্বে ছিল অনেক ভিস্তিওয়ালা। বুদ্ধিমান শত্রুর বিষ মাখানো তীর এসে প্রথমেই এফোড় ওফোড় করে দেয় তাদের আর তাদের ভিস্তির শরীরগুলোকে। তেষ্টার পানি নেই, গাছের ছায়া নেই, আছে শুধু রক্ত, রৌদ্র আর বড় বড় স্তম্ভের মতো বীর যোদ্ধাদের পতন। আজও মহরমের দিন হায় হাসান হায় হোসেন বলে সেই বীরগাথা কান্না আর রক্ত হয়ে ঝরে পড়ে নগরীর প্রাচীন রাস্তায় রাস্তায়। কর্পোরেশন পানিকা ট্যাঙ্কির ব্যবহার শুরু না করা অবধি দিল্লির ভিস্তিওয়ালাদের কাজই ছিল ফি মহরমে সেই রক্তের দাগ জল দিয়ে ধুয়ে ফেলা। প্রাচীনকালে নিহত বিশ্বস্ত ভিস্তিওয়ালার মতোই পবিত্র কোনো দায়িত্বভার যেন মতির কাঁধে এসে পড়ে, তাকে পাহাড়ের মতো উঁচু আর গম্ভীর করে দেয়। সত্যি এখন যেন রাস্তায় বড় বেশি রক্তের দাগ, মতি ভাবে। দেখব না বলে চোখ বন্ধ করে হাঁটলেও যেন চ্যাটালো সেই তরল পায়ের তলায় লেগে যায়, তারপর সারা শরীরে। গভীর মমতায় সেই দাঙ্গাবাজ সময়ে বাচ্চা দুটোর ফরিস্তা হবে বলে ঠিক করে নেয়। তার হাত থেকে এক হাত উঁচু প্রায় কিশোর কাঁধ দুটোতে স্নেহ ভরে চাপ দেয় মতি, যা বেটা, বেফিকর হোকে জানা, তোমার বাক্স বিটিআর কাছে পৌঁছে দেবার দায়িত্ব আমার। কবরগুলোর ওপর চিরল চিরল পাতার ফাঁকে চুঁয়ে আসা জ্যোৎস্নার অবয়ব নড়ে চড়ে বেড়াচ্ছিল। হাওয়া দিচ্ছে খুব, আর শুকনো পাতার ওপর গোসাপের চলার সরসর আওয়াজ। দক্ষিণ কোণে দেওয়ালের ফাটলে ঘুম ভাঙা ময়ূরটা একবার ডেকে উঠেই চুপ করে যায়। দুটো কবরের মাঝখানের পরিষ্কার জায়গায় মাদুর পাতে মতি। জ্যোৎস্নায় তার ঘোর লেগে গেছে। হাঁটু মুড়ে বসে প্রার্থনা করে, হে সর্বশক্তিমান, অনুগ্রহ করে সরল পথ দেখাও। ঠিক তখনই প্রার্থনার উত্তরের মতো টুপটাপ দুটো দেওদার পাতা খসে পড়ে মতির দুই কাঁধে। আব্বু বলতো, নামাজির দু কাঁধে নামাজকালে নেমে আসে দুই ফেরেশতা। ডান কাঁধের জন লিপিবদ্ধ করেন যাবতীয় ভালো কাজের খতিয়ান, বাঁ দিকের জন খারাপ কাজের। মানুষ যা করবে তা লিখে রাখার জন্য প্রহরী তার কাছেই রয়েছে, তবু মনে রাখতে হবে ভালোর ক্ষমতা খারাপের থেকে সর্বদা বেশি। কোনো খারাপ কথা লেখার আগে বাঁ কাঁধের জন ডান কাঁধের অনুমতি চান। বান্দা যখন কোনো ভালো কাজের নিয়াত করেন, ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে সেই পুরো সওয়াব লিখে ফেলেন। কিন্তু মন্দ কাজ করা মাত্রই বাঁ দিকের ফেরেশতা গুনাহ লিখতে পারেন না, তখনও তাকে ডান কাঁধের অনুমতির অপেক্ষায় থাকতে হয়। ডান দিক থেকে আওয়াজ ওঠে, এখনই লিখো না বাপু, হয়তো বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর পরম করুণাময় আল্লাহ তক্ষুনি তাকে ক্ষমা করে দেবেন। দিল্লির নির্মেঘ আকাশ থেকে ঝরে পড়া মিঠে অক্লান্ত চাঁদনি এমন স্বচ্ছ, এমন পূর্ণতোয়া, যেন কারবারা প্রান্তর থেকেও রক্তের গন্ধ মুছে গেছে। মতি ডান কাঁধে হালকা নাড়াচাড়া টের পায়, কারণ দেওদার পাতাটি হাওয়ার তোড়ে পড়ি পড়ি করে। চোখ ভরা জল নিয়ে মতি ভাবে, ফেরেশতা তার ভালো কাজের খতিয়ান আজ রাতেই প্রায় সম্পূর্ণ করে ফেললেন। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন প্রতিভা সরকারের গল্প ফেরেশতা। কেমন লাগলো জানাতে হলে চলে আসুন মন্তব্যের বাক্সে আর ফেসবুকের পাতায়।
এরকম গল্প আরো চাই কিনা, অন্য কোনো গল্প বা অন্য কোনো ধরনের গল্প শোনার ইচ্ছে আছে কিনা, সবই জানিয়ে ফেলুন নির্দ্বিধায়। আর ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার ইত্যাদি করে দেবার অনুরোধ তো রইলই। ভালো থাকুন, গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায় থাকুন, সংগ্রামে থাকুন। দেখা হচ্ছে যথাসময়েই। আজ আসি।